তাহলে আজকে আমরা শুরু করছি ইলেকট্রিক ফিল্ডের কিছু কোয়েশ্চেন অ্যান্সার। ঠিক আছে, কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন অ্যান্সার যেগুলো আমাদের কী হয় প্রচণ্ড কাজে লাগে এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম হোক বা বিভিন্ন আমাদের বোর্ডেরও এক্সাম হোক সেগুলোতেও আমাদের এগুলো কাজে লাগে। ঠিক আছে, তো প্রথম কোয়েশ্চেনটা কী বলছে দেখো, অঙ্কটা বলেছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি আহিত গোলকের কেন্দ্র থেকে। ঠিক আছে, তুমি তাহলে প্রথমে কাজ করো, 10 সেন্টিমিটার একটা গোলক আঁকো। চলো, এটা হচ্ছে 10 সেন্টিমিটারের গোলক। এই গোলকের কেন্দ্র থেকে 1 মিটার উচ্চতা, তাহলে এইটা হচ্ছে কেন্দ্র থেকে 1 মিটার উচ্চতা। সাপোজ দিস ইজ হচ্ছে 100 সেন্টিমিটার, তাই না? এটা হচ্ছে 1 মিটার উচ্চতা, 100 সেন্টিমিটার উচ্চতা থেকে 1 গ্রাম ভরের একটি পিতবল, তাহলে এটা হচ্ছে 1 গ্রাম ভরের একটি পিতবল। তার রেডিয়াস কিছু বলে দেয়নি, তাহলে এম হচ্ছে কত? সিম্পল ওয়েতে 1 গ্রাম, তাই না? এটা হচ্ছে এম হচ্ছে 1 গ্রাম। তারপর আর কি বলেছে? চার্জ কিউ বলেছে 980 ইএসইউ। ঠিক আছে, এই ইএসইউ চার্জ 980 ইএসইউ আধানে আহিত। এবার এই পিতবলকে যদি এখানে ছেড়ে দেওয়া হয় তাহলে এটা কি হবে? তার ওজনের জন্য নিচে তার ওজন কাজ করছে, ওজনের জন্য নিচের দিকে ছড়ে আসবে। ঠিক আছে, হয়ে গেছে। তাহলে এই জায়গাটা এসে কি হলো? স্থির হলো। এই পয়েন্টটা তুমি ধরে নাও H2 আর এই পয়েন্টটা তুমি ধরে নাও H1। তাহলে হিসাব মতো আমাকে H1 বলে দিয়েছে 100 সেন্টিমিটার, তাই না? আর H2টা আমি জানি না। ভেরি গুড, H2টা আমাকে বের করতে বলেছে। যদি কোয়েশ্চেন তুমি পড়ো যে পৃষ্ঠে এসে স্থির হলো, ও আচ্ছা, গোলকের আধান কত? পৃষ্ঠে এসে স্থির হয়েছে, তাই না? তাহলে H2 মান তো আমরা বলতেই পারবো যে পৃষ্ঠ মানে কত। ঠিক আছে, তাহলে পৃষ্ঠ মানে আমরা এবার বুঝতে পারছি যে কোথায় এসছে। আচ্ছা, ক্ষুদ্র পিতবল ছাড়া হলো, দেখা গেলো পৃষ্ঠে এসে হলো গোলকটির আধান কত। ঠিক আছে, তাহলে এগেইন আমরা কি করব? শক্তি সংরক্ষণ নীতি, তাই না? তাহলে এনার্জি কনজারভেশন রুল হিসেবে কি পাই? কনজারভেশন রুল। তাহলে এনার্জি কনজারভেশন রুল হিসেবে কি বলতে পারি? যে এইখানকার মোট স্থিতিশক্তি, তাহলে মোট স্থিতিশক্তি কত? mgh1 প্লাস এখানের মোট তড়িৎ শক্তি কত হচ্ছে? কিউ কিউ বাই এইখান থেকে এই ডিস্টেন্সটাকে আমি লিখলাম r1। ঠিক আছে, হবে এখান থেকে এই ডিস্টেন্সটাকে আমি লিখলাম r1 প্লাস, তাহলে এটা হচ্ছে মোট শক্তি ইকুয়াল টু, এবার এই পয়েন্টে কত আসবো? এই পয়েন্টে ধরো mgh2। ঠিক আছে, প্লাস কত লিখবো আমি? কিউ কিউ বাই r2। ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে কিউ কিউ বাই r2, এই ডিস্টেন্সটা আমি ধরলাম r2। এবার আমাদেরকে কি কি বলে দিয়েছে দেখো, তুমি যদি একটু বোর্ড দেখে নাও কি কি বলে দিয়েছে। তাহলে আমাদেরকে বলে দিয়েছে এম এর মান, তাহলে এম এর মান তুমি বসাও, কত হচ্ছে 1 ইন্টু জি এর মান কত? জি এর মান হচ্ছে কত? 980। আর এইচ এর মান H1 কত বলে দিয়েছে? 100। এগুলো সব বলে দিয়েছে mgh। ঠিক আছে, প্লাস কি করলাম? আচ্ছা, প্লাস এবার ক্যাপিটাল কিউ, এবার কি বলেছে? ক্যাপিটাল কিউ 980 ইএসইউ, সরি 980 ইন্টু স্মল কিউ। দেখো স্মল কিউ এর মান কোথাও দেয়নি, তাই না? স্মল কিউ মানে এইটার মান কোথাও দেয়নি, তাহলে এটা কত লিখবো? কিউ রেখে দাও বাই কত লিখবো? r1। এবার দেখো r1 মানে কি? এইখান থেকে এত দূর পর্যন্ত আছে সে, তাহলে কত লিখবো? এই পয়েন্ট থেকে 100। তাহলে সিম্পল হয়েছে 100 ইকুয়াল টু এম এর মান কত? 1। জি এর মান কত? জি এর মান হচ্ছে 980। আচ্ছা, H2। এবার দেখো H2 কোথায় বলেছে? বলেছে পৃষ্ঠে আসবে, তাই না? মানে এই H2টা আলটিমেটলি এই সব জায়গায় চলে এসছে। তোমাকে বলেছে দেখা গেল যে প্রভাবে পিতবলটি গোলকটির পৃষ্ঠে আসছে, তার মানে H2টা কত? 10, কারণ এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 10। লজিকটা আশা করি ক্লিয়ার করাতে পেরেছি, তাই না? প্লাস, ঠিক আছে, তাহলে প্লাস কত লিখবো এবার? তাহলে প্লাস এগেইন কি বলছে? কিউ কিউ বাই r2। তাহলে প্লাস কত হচ্ছে? কিউ কত বলেছে? ক্যাপিটাল কিউ হচ্ছে 980, স্মল কিউ তো আমরা জানি না, বাই r2। r2টা মানে হচ্ছে কত? 10। ঠিক আছে, লজিকটা আশা করি ক্লিয়ার করাতে স্যার, পেরেছি। হ্যাঁ বলো। বলছিলাম R1টা ওই গোলকে কোথায় আছে? কোন r1টা? এই r1টা? হ্যাঁ হ্যাঁ, এটা। এই r1টা আমরা এই পৃষ্ঠ থেকে এত দূর পর্যন্ত ধরলাম, পুরো জায়গাটাকে কনসিডার করলাম, এইখান থেকে পুরো কনসেপ্টটাকে পৃষ্ঠ থেকে নেব। ঠিক আছে, পৃষ্ঠ থেকে এত দূর পর্যন্ত একটা দূরে অবস্থিত, আর একটা এখান থেকে এত দূর পর্যন্ত দূরে অবস্থিত। ঠিক আছে, হুম। তাহলে দেখো এই দিকে দুই দিকে কি হচ্ছে? এখান থেকে 10, এখান থেকে 10 পরস্পর কি হচ্ছে? ক্যান্সেল আউট হয়, তাই না? তাহলে এই জায়গাটা তুমি যদি ভালো করে এখানে ক্যালকুলেট করো, তাহলে এখান থেকে দেখো সব কটা ভ্যারিয়েবল চেঞ্জ হয়ে গেছে, শুধু কিউবের মানই বাকি আছে, তাই না? তার মানে এখান থেকে 980 দেখো সব জায়গায় আছে, তাহলে 980 980 980 সব জায়গায় কেটে যায়। ঠিক আছে, আচ্ছা, আর কি আছে? 100। তাহলে এখানে যদি 100 ভাগ করে দাও, এখানে 100 দিয়ে এটাকে ভাগ করো, তাহলে এখানেও 100 দিয়ে ভাগ করতে হবে, এখানেও 100 দিয়ে ভাগ করতে হবে, এখানেও 100 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখি, হুম, ঠিক আছে। তাহলে আমি কি করতে পারি এবার? তাহলে এটা তো 1 হয়ে গেছে, তার মানে 1 প্লাস
এটা হয়ে যাচ্ছে কিউ বাই একের পেছনে 4টে শূন্য ইকুয়াল টু এটা কত হয়ে গেছে, এটা 10 কাটলে 1/10 প্লাস কত হয়ে যাচ্ছে 980 কেটে গেছে কিউ বাই একের পিছনে 3টে শূন্য, তাই না? এবার এখান থেকে তুমি কিউটাকে একদিকে নিয়ে আসো, ইমপ্লাইজ দ্যাট কিউ তুমি এক জায়গায় নিয়ে এলে কী হবে, কিউগুলো হয়ে যাবে দেখো তুমি কোনটা বড়, এটা, তাহলে 1/1000 মাইনাস 1/4টে শূন্য ইকুয়াল টু সমান কত হবে 1 মাইনাস 1/10। তাহলে এখান থেকে কিউ এর ভ্যালু বেরিয়ে যাবে, বোঝাতে পেরেছি আমি? বলবে। এবার দেখো এই জায়গাটা কাটাকুটি করলে তুমি কিউ এর ভ্যালুটা বেরিয়ে যাবে, তাই না? ক্লিয়ার হয়েছে সবাই? করে দেবো লাস্টটুকু, না পারবে করে নিতে? বলো, হয়ে যাবে তো? হ্যাঁ স্যার। এই যে এই জায়গাটা ক্যালকুলেট করে নিও। চলো তাহলে 1 নম্বর কোশ্চেনটা আমরা আশা করি বুঝতে পারলাম, ঠিক আছে? একটু সমস্যা হয়েছিল অঙ্কটাতে বুঝতে, আসলে অঙ্কগুলো বারবার পড়তে হয়, ঠিক আছে? চলো 2-এর অঙ্কটা দেখি, একটু ধৈর্য ধরেই দেখবো আমরা 2-এর অঙ্কটা, ঠিক আছে? অসুবিধা নাই, তাড়াহুড়ো করে অঙ্ক করতে যাবো না একদমই আমরা। কি বলেছে 2-এর অঙ্কটা দেখো, সলিউশন, ঠিক আছে? বলেছে প্লাস কিউ আধান বিশিষ্ট এম ভরের একটি কণা, তাহলে কোনো একটা কণা আছে যার ভর এম এবং এই কণা 2l দূরত্বের ব্যবধানে রাখা প্রতিটি কিউ আধান, তাহলে কি কনসিডার করব আমরা? ধরো এখানে একটা কিউ আধান আছে, এখানে একটা কিউ আধান আছে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2l, তাই না? এটাই তো গল্প আমাকে বলেছে যে 2l দূরত্বের ব্যবধানে রাখা প্রতিটি কিউ আধান বিশিষ্ট দুটি স্থির কণা, তাহলে এগুলো স্থির আছে, প্রত্যেকটা স্থির আছে, স্থির কণার মধ্যবর্তী স্থানে অবস্থিত। তার মানে প্লাস কিউ নামক একটি আধান যার ভর এম, সে কোনো একটা জায়গায় অবস্থিত, তাই না? মধ্যবর্তী কোনো একটা স্থানে, কণার মধ্যবর্তী স্থানে অবস্থিত। ভেরি গুড। মধ্যবর্তী আধানটিকে যে কোনো একটি কিউ আধানের দিকে সামান্য সরালে, তাহলে মধ্যবর্তী রেখেছি মানে কি, আমি এই পয়েন্টটাকে ধরি, এই পয়েন্টটা ধরো সেই মধ্যবর্তী পয়েন্ট, তাহলে এই দূরত্বটা হচ্ছে এখান থেকে এল, আর এখান থেকে এই দূরত্বটা হচ্ছে এল, কারণ মধ্যবর্তী পয়েন্ট বলেছে আমাকে। আর এই বি পয়েন্টে ধরো, সাপোজ এই পয়েন্টে যদি আমি বি ধরি, ঠিক আছে? তাহলে এই বি পয়েন্টে এ বি সি ধরে নাও, তাহলে বি পয়েন্টে আমি কি করেছি, ওই প্লাস কিউ আধানটাকে আমি বি পয়েন্টে রেখেছি। কোশ্চেনটা পড়ে নেবো। প্লাস কিউ আধান বিশিষ্ট এম ভরের একটি কণা 2l দূরত্বের ব্যবধানে রাখা প্রতিটি কিউ আধান বিশিষ্ট দুটি স্থির কণার মধ্যবর্তী স্থানে অবস্থিত, তাহলে মধ্যবর্তী স্থানে রেখে দিয়েছি। মধ্যবর্তী আধানটিকে যে কোনো একটি কিউ আধানের দিকে সামান্য সরালে তার দোলনের কম্পাঙ্ক নির্ণয় করো, মানে এইদিকে যদি সরাই বা এইদিকে যদি সরাই, কোনো একটা দিকে যদি ওকে সরিয়ে দিই আমি, তাহলে সেটা কী হবে, সরল দোলগতি সম্পন্ন করবে এবং তার কম্পাঙ্ক কত হবে, ঠিক আছে? তাহলে ধরে নিলাম বি হচ্ছে কি মধ্যবিন্দু, বা বি হচ্ছে একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। কেন ইকুইলিব্রিয়াম পয়েন্ট? দেখো এটাও প্লাস কিউ, এটাও প্লাস কিউ, এটাও প্লাস কিউ, তাহলে মধ্যবর্তী স্থান অবশ্যই ইকুইলিব্রিয়াম হবে। এবার তুমি কি করলে, সাম্য অবস্থান, এটা তো সাম্য অবস্থান, বি পয়েন্টটা হচ্ছে সাম্য অবস্থান, তাহলে সাম্য অবস্থান বি পয়েন্ট থেকে ধরি থেকে এক্স দূরত্বে, ধরো এক্স দূরত্বে আমি কি করলাম, সরিয়ে দিলাম, তাহলে ঠিক আছে এই পয়েন্টটাকে আমি কি করলাম এক্স দূরত্বে, সাপোজ এই বি থেকে এটা হচ্ছে এক্স দূরত্ব, ধরো এই এক্স দূরত্ব আমি ওকে সরিয়ে দিলাম এখান থেকে, এই কোয়েশ্চেন আমাকে বলেছে, ঠিক আছে? তাহলে এক্স দূরত্বে সরানো হলো কাকে, না তো ওই প্লাস কিউ আধানটিকে, ঠিক আছে? এবার বি থেকে এক্স পয়েন্টটি সরে গেছে, তাই না? এই পয়েন্টে, তাহলে এই আধানটা এখন কোথায় চলে এসেছে, এই প্লাস কিউ পয়েন্টে। তাহলে হিসাব মতো এ বিন্দুর জন্য বিকর্ষণ বল, এ বিন্দুর জন্য ভালো করে দেখো, এ বিন্দু, তাহলে এ বিন্দুতে এখানে একটা বিকর্ষণ বল প্রয়োগ করবে, তাহলে হিসাব মতো আমি যদি এটাকে আমি কি লিখি, এফ বি এ, তাহলে এফ বি এ সমান কত হবে ভালো করে দেখবে, তাহলে আমি যদি সিজি এসআই করি তাহলে কত হবে, এসআই করি 4πε0 কিউ বাই কত হবে, না তো এল প্লাস এক্স এর হোল স্কোয়ার। এল প্লাস এক্স এর হোল স্কোয়ার কেন হলো, দেখো এখন পয়েন্টটা হচ্ছে এল প্লাস এক্স, কারণ এই দূরত্বটা ছিল আমার এল, আর এখান থেকে এত দূর হয়ে গেছে এক্স, তাহলে এটা হয়ে যাচ্ছে কত, এল প্লাস এক্স, তাহলে এল প্লাস এক্স এর হোল স্কোয়ার। এটা কী হবে, বিকর্ষণ বল অবশ্যই কাজ করবে। এবং আমার যদি আরেকটা দেখো, সি থেকে বি এর দিকে বল কাজ করছে, সি থেকে পয়েন্টে, তাই না? তাহলে আমি কি লিখবো, এফ ইকুয়াল টু কত হচ্ছে বিসি, নাকি এফ বিসি, বিসি সমান কত হবে 1/4πε0, তাহলে হবে সিম্পলি কিউ বাই এল মাইনাস এক্স এর হোল স্কোয়ার। তাহলে এই দুটো ফোর্স কি করছে, ওই এক্স পয়েন্ট যেটা বি পয়েন্ট থেকে সরিয়ে ফেলেছি, ধরো এটা বি ড্যাশ পয়েন্ট সাম ওয়ান, তাহলে এই বি ড্যাশ পয়েন্টে কী করছে, সে ওই জায়গাটায় কাজ করছে বা অ্যাপ্লাই করছে, তাই না? এত রকমের ফোর্স, তাহলে দেখো দুটো ফোর্স পরস্পর বিপরীত দিকে কাজ করছে, তাহলে তোর গিয়ে লব্ধি বা রেজাল্ট্যান্ট কত হবে, রেজাল্ট্যান্ট হচ্ছে এফ, সিম্পল যদি আমি রেজাল্ট্যান্টটাকে এফ দিয়ে লিখি তাহলে কত হবে, এফ বি লিখে দেয়, তাহলে বোঝা যাচ্ছে বি ড্যাশ, তাহলে এদের বিয়োগ ফল হবে, তাই না? তাহলে কোনটা থেকে কোনটা বড় করবো, দেখো বিসিটা কাছাকাছি আছে, তাই না?
এইটা কাছাকাছি আছে, সেজন্য এইটা মান বেশি হবে। তার মানে হিসাব মতো আমি কি লিখবো, 1/4πε0 পুরোটা কমন নিলাম, তাহলে হিসাব মতো কিউ বাই এল মাইনাস এক্স এর হোল স্কোয়ার, সরি মাইনাস কিউ বাই এল প্লাস এক্স এর হোল স্কোয়ার থার্ড ব্র্যাকেট। আশা করি এটা বোঝাতে পেরেছি কেন হলো এই জিনিসটা, ঠিক আছে। তাহলে তুমি যদি এই জায়গাটায় মানটা বের করো তাহলে কত হয়, 1/4πε0। তাহলে এবার এটা কি হবে, তাহলে কিউটাকে বাইরে বের করে নাও, তাহলে হয়ে যাচ্ছে, দেখো তুমি ভালো করে দেখো, এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার এবং ওপরে হবে নিশ্চয়ই 4xl নাকি। তাহলে এটা কত হবে, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা চলে আসবে, সেজন্য এটা আমরা করেছি একবার। তাহলে 4xl বাই এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার আমরা মোটামুটি পেলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি কি করো, এবার এক্স স্কোয়ার বা এলটাকে বার করে নাও, ঠিক আছে। তাহলে এক্স তো আমার ভ্যারিয়েবল, এক্সটাকে আমি বাইর করবো না, ঠিক আছে, যেটা আমার কনস্ট্যান্ট সেটাকে বের করে নেবো। তাহলে কি হচ্ছে, এলটাকে যদি আমি এখান থেকে বের করে নিই, তাহলে দেখো এল স্কোয়ার তার স্কোয়ার আছে, তাহলে এল টু দি পাওয়ার 4 বেরোবে এবং 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এল স্কোয়ারের হোল স্কোয়ার, তাই না। এবার তুমি যদি এখানে কনসিডার করো, ইফ ইউ কনসিডার যে এই এক্স পয়েন্টটা খুব ক্ষুদ্র র্যাদার দ্যান দ্য এল, মানে আমি খুব ক্ষুদ্র পয়েন্ট চুজ করি এক্স পয়েন্টে, এই যে এই পয়েন্টটা এক্স পয়েন্ট যদি খুব ক্ষুদ্র হয়, তাহলে এক্স পয়েন্ট যদি খুব ক্ষুদ্র হয় আমার, তাহলে এই পয়েন্টটাকে তুমি নেগলেক্ট করতেই পারো। তার মানে আমার আলটিমেটলি কত হবে, কিউ বাই 4πε0 কত লিখতে পারবো আমরা, 4x বাই এল কিউব, এটা আমরা লিখতেই পারি। কারণ দেখো এই এল স্কোয়ার এটা গল্প হয়ে যায়, তাহলে এল টু দি পাওয়ার 4 এর সঙ্গে এল কেটে যায়, দিয়ে কত পড়ে থাকে নিচে, এল কিউব পড়ে থাকে, এই রকম কেসে, ঠিক আছে। তাহলে এখন তুমি দেখো যে এফ বি ড্যাশ ইজ প্রপোর্শনাল টু কত হচ্ছে না, তো এক্স, ঠিক আছে, এফ বি প্রপোর্শনাল টু এক্স। কেন, কারণ ইফ ইউ কনসিডার কিউ, সরি 4 তো পরস্পর ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে কিউ বাই πε0 এল কিউব, এই পুরোটাকে তুই যদি কি ধরিস কনস্ট্যান্ট, ঠিক আছে, এই পুরোটাকে এক মিনিট ফোর্স ক্যালকুলেট করছি না, তাহলে বাবা এগুলো স্কোয়ার হবে, এগুলো সব আমি ইলেকট্রিক ফিল্ড ধরে নিয়েছি, দেখেছো, ঠিক আছে, এটা স্কোয়ার হবে, এটাও স্কোয়ার হবে, এটাও স্কোয়ার, এগুলো সব স্কোয়ার হবে, কারণ তো ফোর্স তো আমার, আমি ফিল্ড ধরে করছি, ঠিক আছে, এগুলো সব স্কোয়ার হলো, ঠিক আছে। তাহলে তাহলে হিসাব মতো এটা কি হবে, পুরোপুরি কনস্ট্যান্ট হবে। এবার তুমি যদি একটু মনে করো, সাম্য অবস্থায় কোনো একটা ফোর্স বা সাম্য অবস্থান থেকে কোনো একটা যদি পিত বল এমনভাবে তার উপর কোনো বল কাজ করে, সেই বলটা যদি সর্বদা সাম্য অবস্থান অভিমুখী হয়, তাই না। কেন সাম্য অবস্থান অভিমুখী হয়, তুমি যদি এই ছবিটা ভালো করে ক্লিয়ার করে দেখো, এই ছবিটাতে যখনই আমি এই দিকে ঠেলেছি তাহলে এই ফোর্সটা বেশি, তাহলে এই বলটাকে বা এই আধানটাকে বি ড্যাশ পয়েন্টে যে আধানটা আছে সেটাকে কি করবে, এইদিকে ঠেলে দিতে চাইবে, বি ড্যাশ পয়েন্টে যে আধানটা আছে সেটাকে এইদিকে ঠেলে দিতে চাইবে। তাহলে এই ফোর্সটা কি হচ্ছে, নিশ্চয়ই কি ফোর্স, এমন একটা ফোর্স যে কি হচ্ছে সবসময় সাম্য অবস্থানমুখী হবে, তাই না। এবং হিসাব মতো আমি দেখো এক্স ডিস্টেন্স চাইছি এই দিকে মাপছি, আর ফোর্স কাজ করছে এই দিকে, তার মানে তারা পরস্পর কি অপোজিট ইন নেচার। তার মানে আমি এখানে কি লিখতে পারি, এফ বি ড্যাশ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। তার মানে এইটা কার ইকুয়েশন, যদি এসএইচএম খুব ভালো করে পড়ে থাকো তাহলে এটা হচ্ছে কি এসএইচএম এর মানে বেসিক ফর্মুলা, যে কোনো একটা পার্টিকেল যখন সরল দোলগতি বা এসএইচএম এক্সিকিউট করে, তার মানেই তার যে কোনো ফোর্স বা ফোর্স কী হবে, সর্বদা সাম্য অবস্থানমুখী হবে, এবং তার যে কোনো মুহূর্তে ত্বরণ কী হবে, ত্বরণ সর্বদা বা ফোর্স হোয়াট এভার, সেটা হচ্ছে কি ওই সাম্য অবস্থান থেকে দূরত্বের সমানুপাতিক। তাহলে এখানে দেখো সেই সমানুপাতিক ফর্মুলাটা চলে এসছে। তার মানে আমি এখানে ওমেগা স্কোয়ারকে কি ভাবতে পারি, তাহলে ওমেগা স্কোয়ার, তাহলে হিসাব মতো আমি ওমেগা স্কোয়ারকে লিখতে পারি কত, ওমেগা স্কোয়ার মানে এটা হচ্ছে কিউ স্কোয়ার বাই πε0 এল কিউব, এটা হচ্ছে আমার কি ওমেগা স্কোয়ার, তাই না। তাহলে এটা হচ্ছে দাঁড়া ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে হ্যাঁ এম বলেছে, মাস বলে দিয়েছে পার্টিকেলটার, হ্যাঁ মাস বলে দিয়েছে। তাহলে এখানে আমরা এইভাবে করবো না, আমরা এখানে জাস্ট মাসটাকে ইন্ট্রোডিউস করে দিই, তাহলে আরও ভালো জিনিসটা হয়ে যাবে। তার মানে আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি কি এফ বি ড্যাশ ইকুয়াল টু কত না, তো মাইনাস কিউ স্কোয়ার এক্স বাই πε0 এল কিউ। মাইনাসটা কেন হলো খুব ডিটেল বুঝিয়ে দিলাম। এবার তাহলে আমাকে যদি ত্বরণ বার করতে দেয়, ত্বরণটা কত হবে, তাহলে ত্বরণ এ বি ড্যাশ করো, তাহলে কত হবে, সিম্পল কিউ স্কোয়ার এক্স বাই কত হবে এম πε0 এল কিউব, এটা মাইনাস। তার মানে এখন তুমি বুঝতেই পারছো ওমেগা স্কোয়ার সমান কত, ওমেগা স্কোয়ার সমান হয়ে গেছে কিউ স্কোয়ার এক্স বাই এম πε0 এল কিউব। কেন হলো স্যার, কারণ তোমরা জানো এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা হচ্ছে কার সমীকরণ, এটা হচ্ছে সরল দৈর্ঘ্যের সমীকরণ, তাই না, এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে যদি এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এর ফর্মুলা মেনে চলে, তাহলে হিসাব মতো কি এটা হচ্ছে আমার কি সরল দৈর্ঘ্যতি। তাহলে ওমেগা সমান কত লিখতে পারবো আমরা, ওমেগা সমান √কিউ স্কোয়ার এক্স বাই
এম পাই এপসাইলন নট এল কিউব। তাহলে আমরা ফর্মুলা জানি টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, তার মানে ফর্মুলাটা আমার টি কত দাঁড়াবে? সো টি দাঁড়াবে হচ্ছে 2 পাই, কিউ স্কোয়ার তো রুট করলে কিউ হয়ে যায় তাই না, তাহলে 2 পাই বাই ওমেগা, ঠিক আছে। তাহলে 2 পাই বাই কিউ, আচ্ছা কি বার করতে দিয়েছে, পর্যায়কাল বার করতে দিয়েছে নাকি কম্পাঙ্ক? ওহো সরি সরি সরি, আমি পর্যায়কাল বের করছি, দেখেছো কম্পাঙ্ক বের করতে দিয়েছে আমাকে, ঠিক আছে। তাহলে কম্পাঙ্ক যদি বের করতে দেয় তাহলে কি করবো দেখো, তাহলে কম্পাঙ্ক মানে কত হয়, এন ইকুয়াল টু ওমেগা বাই 2 পাই, এটা হচ্ছে ফর্মুলা। তার মানে ওমেগার মানটা বসাও, তাহলে কিউ বাই 2 পাই, ঠিক আছে, এতে হয়ে গেল। এবার ওই পুরো পার্টটা বসে যাবে, রুট ওভার এক্স বাই কত হয়ে যাচ্ছে, এম পাই এপসাইলন জিরো এল কিউব। লজিকটা বোঝাতে পেরেছি, ডাউট হলে পরে বলবে। ক্লিয়ার হয়েছে সবার? চলো, তাহলে এই হলো আমার এই অঙ্কের গল্প, ঠিক আছে। অঙ্কটা যথেষ্ট ভালো অঙ্ক, ঠিক আছে, একটু বুঝে শুনে আমরা করব, দেখে নাও সবাই। যদি কোনো জায়গায় ডাউট হয় আমাকে অবশ্যই বলো যে কী টাইপের অঙ্ক বা কী হলো, যেন পরে সমস্যা না হয়। দেখে নিয়ে আমাকে ডাউট হলে পরে অবশ্যই ডাউট বলো, ঠিক আছে। চলো পরেরটাতে আসি, 3 নম্বর। আচ্ছা বুঝতে অসুবিধা হচ্ছে কিছু, বলবি একটু আমাকে, কি রে? স্যার বলছি। হুম, হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বল, শুনতে পাচ্ছি না বাবা, হ্যালো হ্যালো হ্যালো, কিরে আছিস? আচ্ছা তোদের শুনতে অসুবিধা হচ্ছে, তপজিৎ, পৌশালীর? না ঠিক না, আছে না, ঠিক না। আছে। তাহলে শুভায়নের মনে হয় নেটটা প্রবলেম হচ্ছে, ঠিক আছে। আচ্ছা পরের অঙ্কটা দেখি, চলে এসো, সলিউশন। তো 3 নম্বরটা কি বলেছে, যে এম কেজি ভর ও কিউ কুলম আধানযুক্ত দুটি ছোট গোলক এল দৈর্ঘ্য, এটা দাঁড়ি নয়, হ্যাঁ এল 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 দৈর্ঘ্যের নগণ্য ভরের দুটি পরিবাহী সুতো দ্বারা কোনো নির্দিষ্ট বিন্দু থেকে ঝোলানো আছে। তাহলে আমরা এই প্রবলেমটা বোধহয় আগের দিন করেছিলাম, যদি তোমাদের মনে থাকে, যে এরকম যদি এরকম একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম একটা কেস নিই আমরা, ঠিক আছে। তাহলে পরে এইখানটাতে একটা কি আছে, পিত বল নিলাম, এইখানটাতে একটা পিত বল নিলাম আমরা, ঠিক আছে, এরকম একটা কেস নিলাম, ঠিক আছে। ধরো তাহলে এরকম একটা পিত বল, এরকম একটা পিত বল নিলাম, এবং কি হয়েছে, এরকম অবস্থায় ঝোলানো আছে। এবার বলছে দুই বিন্দুতে ঝোলানো, সাম্য অবস্থায় প্রতিটি সুতো উল্লম্বের সঙ্গে কোণ করেছে, তাহলে এইটা হচ্ছে থিটা কোণ, এটা হচ্ছে আমার থিটা কোণ। তাহলে এখন কি বলেছে, প্রতিটি আধানের মান নির্ণয় করো। তাহলে হিসাব মতো তুমি এই পয়েন্ট দুটোর দূরত্ব ধরে নাও, তাই না, তাহলে এরকম করে করতে পারি আমরা। তাই দেখো হিসাব মতো তুমি যদি ডায়াগ্রাম আঁকো, তাহলে নিচের দিকে নিশ্চয়ই এমজি কাজ করবে, বুঝতেই পারছো, আর এদিকে কি কাজ করবে, টান টেনশন কাজ করবে। তাহলে হিসাব মতো এটা যদি তোমার টি হয়, তাহলে এই দিকটায় কি কাজ করবে তোমরা জানো, টি সাইন থিটা এদিকে কাজ করে, আগের দিন করে দিয়েছিলাম এরকম টাইপের প্রবলেম। এবং উপরের দিকে কি কাজ করে, টি কস থিটা, এবং বাইরের দিকে কি কাজ করবে না, তো কিউ স্কোয়ার বাই 4 পাই এপসাইলন জিরো আর স্কোয়ার, এরকম কিছু কাজ করবে, তাই না। এবার এইটা বলেছে এল, এইটা বলেছে আমার এল, তাই না। তাহলে এটা হচ্ছে এল, এটা হচ্ছে এল, তাহলে এই হচ্ছে আমার গল্প দিয়েছে। তাহলে হিসাব মতো এই পার্টটা কত হবে বলো তো, এই পার্টটুকু এইটুকু দূরত্ব কে বলতে পারবে, তাই না, এইটুকু এইটুকু এই দূরত্বটুকু, এই দূরত্ব আমি লাল কালি দিয়ে দিচ্ছি, যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই দূরত্বটা। তাহলে সাইন থিটা যদি তুমি চুজ করো, সাইন থিটা, সাইন থিটা মানে কি, লম্ব বাই অতি। তো লম্ব বাই যদি অতি হয়, অতি তো এল, তাহলে লম্ব কত হচ্ছে, লম্ব হচ্ছে এইটা, তার মানে এইটুকু আমি লিখতে পারবো কত, এল সাইন থিটা। তাহলে হিসাব মতো এটাও কত হবে, এল সাইন থিটা হতে বাধ্য, তার মানে এটাও এল সাইন থিটা, এটা হচ্ছে এল সাইন থিটা। তাহলে দুটো পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব কত হচ্ছে ভালো করে দেখো, 2L সাইন থিটা, তাই না। দুটো পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব, কোন দুটো পয়েন্ট, অর্থাৎ যেটা আমি আর চুজ করেছি, এই দুটোর মধ্যবর্তী দূরত্ব তো আর আমি ধরেছি, এই আরটাই বেসিক্যালি হচ্ছে কত, 2L সাইন থিটা, বাস আমার গল্প শেষ, আর কিছু লাগবে না। এবার তুমি সিম্পল ওয়েতে যেমন কাজ করেছিলে আগের বার কাজ করো, তাহলে কি হবে, তা সলিউশন করছি আমরা টি সাইন থিটা, ঠিক আছে, সরি এক মিনিট। তাহলে তুমি যদি করো টি সাইন থিটা সমান কত লেখা যায়, টি সাইন থিটা সমান লেখা যায় ভালো করে দেখো, কিউ স্কোয়ার বাই কত, 4 পাই এপসাইলন জিরো, এবার আর স্কোয়ার বলেছে, আর স্কোয়ার মানে কত না, তো 4L স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। টি কস থিটা সমান কত বলেছে, টি কস থিটা সমান তো আমরা জানি এমজি। তাহলে সিমিলারলি ট্যান থিটা বার করো, তো ট্যান থিটা সমান কত হয়, লম্ব বাই ভূমি, তাহলে কিউ স্কোয়ার বাই 4 পাই এপসাইলন জিরো 4L স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাই না, এরকম কিছু বলেছে। আমাকে বের করতে বলেছে কিউ স্কোয়ার, তাই না, কিউ। এখানে দেখো থিটা ক্ষুদ্র টুদ্র কিচ্ছু বলে দেয়নি বাবা, তাই না, কিচ্ছু বলে দেয়নি যে তুমি এখানে কিছু অ্যাপ্লাই করবে। তার মানে তুমি ডাইরেক্টলি লিখতে পারো কিউ স্কোয়ার সমান কত,
না তো 4πε0, সরি 4 তো দুটো আছে, তার মানে আমি একটা 16 করে দিই নাকি, তাহলে 16, যাই হোক হোয়াট এভার, 4πε0, ঠিক আছে, তাহলে হচ্ছে 4l² সাইন স্কোয়ার থিটা ইন্টু ট্যান থিটা। তাহলে এটা কিউ হলে পরে কিউ এর মান কত হবে, তাহলে 4 4 16, তাই না, তাহলে কিউ স্কোয়ার, তাহলে কিউ এর মান জানতে চাইছে, তাহলে 4 4 16, তাহলে পাই একবারই আছে, পাই ε0 l² সাইন স্কোয়ার থিটা ইন্টু ট্যান থিটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার কি কিউ এর ভ্যালু, ঠিক আছে। আশা করি সবাই বোঝাতে পেরেছি। কারণ এখানে আমাকে দেখো কিছু বলে দেয়নি বাবা, আমাকে বলেছে প্রতিটি আধানের মান নির্ণয় করো। এখন যদি থিটার মান 30 ডিগ্রি বলে দেয় বা কিছু বলে দেয়, তখন না হয় এই অঙ্কটা আমরা অন্যভাবে করতে পারি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার কি অ্যান্সার, বা এখানে যদি প্রুভ করতে বলতো তাহলে এইভাবে আমরা করতে পারতাম। দেখো অঙ্কটা আশা করি কারো কোনো ডাউট নেই, ডাউট থাকলে আমরা আমাকে বলতে পারো। শুভায়ন তোর কি কথা ক্লিয়ার হয়েছে, বলতে পারবি? শুভায়ন কি বলছিলিস? ও নেই, বেরিয়ে গেছে। ও তাহলে ওর হয়তো নেটের খুব প্রবলেম পড়ছে, ঠিক আছে, কিছু করার নাই। ইউটিউবে ও দেখে নেয় প্রত্যেকটা ডাইরেক্ট, তোরা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কমেন্ট দিবি, তোরা প্রেজেন্ট কমেন্ট লিখছিস না, অনেকেই দেখছিলাম আমি। চলো এটা সলিউশন করি, অঙ্কটা বুঝে নাও একবার, সবাই দেখে নাও অঙ্কটা কি বলেছে। কি বলেছে অঙ্কটা, যে 2e ধনাত্মক তড়িৎ আধানযুক্ত দুটি ক্ষুদ্র কণা পরস্পর থেকে 2d দূরত্বে অবস্থান করছে। ভেরি গুড। তাহলে ধরো এখানে একটা 2e আধান আছে, আর তুমি ধরো এইখানটাতে একটা 2e আধান আছে, এবং তারা পরস্পর এরকম করে 2d দূরত্ব অবস্থান করছে, এই দূরত্বটা হচ্ছে 2d। ভেরি গুড। তাহলে আমি পয়েন্ট দুটোর নাম দিয়ে দিই, ধরো এটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে বি। আধান দুটির সংযোগকারী সরলরেখার অভিলম্ব ও মধ্যবিন্দু তল, তাহলে অভিলম্ব আর মধ্যবিন্দু তল কোনটা হবে বাবা, এইটা, এইটা হচ্ছে সেই তলটা, তার মানে এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ডি, ঠিক আছে। একটি ইলেকট্রন আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষে পরিভ্রমণ করছে। ভেরি গুড, ঠিক আছে। তার মানে এইখানটাতে একটা ইলেকট্রন কি করছে, এরকম করে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, তার মানে এই ব্যাসার্ধটা হচ্ছে সিম্পল আর, এবং এখানে এমনি করে কি করছে, ইলেকট্রনটা ঘুরছে। ইলেকট্রনের আধান ই, মানে এখানে যদি একটা ইলেকট্রন থাকে, সাম কাইন্ড অফ ইলেকট্রনস, তাহলে এখানে একটা ইলেকট্রনের আধান ই আর ভর এম হলে তার কক্ষীয় বেগ কত, সিম্পল বার করতে বলেছে আমাকে, তার কক্ষীয় বেগ কত, তাহলে এগুলো বের করবো আমরা। তাহলে এই হচ্ছে আমার গল্প, তাহলে এই ডায়াগ্রাম অনুযায়ী আমাকে বের করতে হবে সব কিছু, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটা যদি আমরা একটু বার করে দিই, বা একটু যদি ডায়াগ্রামটা বোঝার সুবিধার্থে করি আমরা, তাহলে এই 2ডিটা হচ্ছে এখান থেকে এত দূর হচ্ছে 2ডি, ঠিক আছে। আমরা কি করলাম, এখান থেকে একটা পয়েন্ট এখানে জয়েন্ট করলাম, এখান থেকে একটা পয়েন্ট এখানে আমি জয়েন্ট করলাম, ঠিক আছে। এবার তাহলে হিসাব মতো দেখো এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা যা ক্রিয়েট করছে, এই অ্যাঙ্গেলটা, এটা যদি থিটা হয়, তাহলে হিসাব মতো তুমি ইজিলি বলতে পারবে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। লজিকটা আশা করি ক্লিয়ার করাতে পেরেছি। অ্যাঙ্গেলটা থিটা হলে এটাও নিশ্চয়ই থিটা হবে, তুমি বুঝতে পারছো। এবং ইলেকট্রনটা এখানে ভি কক্ষপথের বেগ নিয়ে ঘুরছে, এই হচ্ছে তার গল্প। তার মানে এখানে 2e আছে, এখানে ইলেকট্রন আছে, তাহলে একটা ফোর্স নিশ্চয়ই এদিকে কাজ করবে, তাই না। সিমিলার ওয়েতে এদিকে আর একটা ফোর্স কাজ করছে, তার মানে এখানে একটা ফোর্স কাজ করছে ইলেকট্রনটার ওপর। তাহলে এই ফোর্সটার এখন দুটো উপাংশ হতে পারে, এদিকটাতে হচ্ছে এফ কস থিটা, ভালো করে ডায়াগ্রামটা বুঝবো, আর এই দিকটাতে কাজ করবে সিম্পল ওয়েতে এফ সাইন থিটা, সিমিলার ওয়েতে এদিকে কাজ করবে এফ সাইন থিটা, এবং ওপরের দিকে কাজ করবে এফ কস থিটা। তাহলে এবার তুমি দেখো যে এফ এর মান যদি আমি বার করতে হয়, এফ এর মান, তাহলে সিম্পল এফ এর মান কত হবে যদি আমি কস থিটা সাইন থিটাটাকে বাদ দিই। তো সিম্পল দেখো এফ সমান লেখা যায় না, তো 1/4πε0, এটা তো 2e, আর ইলেকট্রন মানে ই, 2e স্কোয়ার বাই কত হবে এই পয়েন্টটা, তাহলে এটা হচ্ছে ডি আর এটা হচ্ছে আর, তাহলে আমি এখানে কি লিখবো, ডি স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাই না, এটা সিম্পল ডি স্কোয়ার প্লাস আর স্কোয়ার হবে। এবার দেখো এই যে ফোর্সটা, তুমি ডায়াগ্রাম দেখো, ডায়াগ্রাম, এই ফোর্সের এফ কস থিটা, মানে কস থিটা উপাংশগুলো ইলেকট্রনকে ঘুরতে সাহায্য করছে, তবে তো ইলেকট্রনটা এই বরাবর ঘুরছে। আর এই যে এফ সাইন থিটা কম্পোনেন্ট দুটো পরস্পর কি করছে, অভিকেন্দ্র বলের বা এরকম, মানে কি বলবো আমি, এই একটা ভেতর দিকে এদিকে কাজ করছে, একটা বাইরের দিকে কাজ করছে। তার মানে আমি যখন কোনো একটা ইলেকট্রন এরকম তলে ঘুরছে, তাহলে এই এফ সাইন থিটা কম্পোনেন্টগুলো কি কোনো কাজ করছে, আদৌ করছে না। যখন আমরা বৃত্তীয় গতি পড়েছিলাম, বৃত্তীয় গতিতে বৃত্তপথে ঘোরার জন্য অভিকেন্দ্র বল কাজ করে, বাইরের দিকে অপকেন্দ্র বল কাজ করে, তাই না। তাহলে এখানে প্রয়োজনীয় যে অভিকেন্দ্র বল, সেটা তো এফ কস থিটাই দিচ্ছে, অন্য কেউ তো দিচ্ছে না, তাই না, শুধুমাত্র এফ কস থিটা দিচ্ছে। এবং এই এফ কস থিটা কবার আছে, দুবার।
তাহলে টোটাল যে ফোর্স কাজ করছে সেটা হচ্ছে কত আমার 2F cos থিটা। তাহলে হিসাব মতো আমি কি বলতে পারি 2F cos থিটা এটা সেই অভিকেন্দ্র বল, তার মানে আমি লিখতে পারি mv স্কোয়ার বাই আর, কারণ রেডিয়াসটা কত হচ্ছে আর দিয়েছে আমাকে। এই জায়গাটায় কারোর কোনো ডাউট আছে বলতে পারো যে কেন এটা করলাম আমি। 2F cos থিটাটা কেন হলো mv স্কোয়ার বাই আর এর সঙ্গে বা ইকুয়ালি বা কেন হলো, তাই না? তাহলে 2F cos থিটার সমান আমি কি লিখতে পারি সিম্পল ওয়েতে mv স্কোয়ার বাই আর। তাহলে আমাকে কি বার করতে হবে যে ভি স্কোয়ার, এই ভি স্কোয়ারই তো, বা ভি তো হচ্ছে কি কক্ষীয় বেগ, তার মানে ভি সমান আমি কি লিখতে পারবো রুট ওভার 2F আর cos থিটা বাই কত সিম্পল ওয়েতে m রুট ওভার 2F cos থিটা বাই। তাহলে এবার মানগুলো বসাবো চটপট, মানগুলো বসালে আমার হয়ে যাবে। তাই 2 এর মান কত 2 বসালাম। আচ্ছা এফ এর মানটা বসাবো এবার। তাহলে এফ সমান কত আমি লিখেছিলাম 1/4 পাই এপসাইলন নট। আচ্ছা নিচে একটা এম আছে, এম রেখে দিলাম। আচ্ছা উপরে কত ছিল 2e স্কোয়ার বাই কত ছিল ডি স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ভেরি গুড। এবার কার মান বসাতে হবে আর লিখতে হবে, আর তার সঙ্গে কি লিখতে হবে cos থিটা। cos থিটা মানে কত দেখো, cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতি, তার মানে এটা cos থিটা সমান কত হবে আর বাই রুট ওভার ডি স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এবং পুরোটা কিন্তু রুটের আন্ডারে আছে, তাই না? পুরোটা রুটের আন্ডারে আছে। এবার তুমি এটাকে কি করো সিম্পলিফাই করে নাও। সিম্পলিফাই করলে কি হবে দেখো 2 2 4, 4 তো বাইরে বেরিয়ে আসছে, তাই না? 2 2 4, ও আচ্ছা 2 2 4 নিচে একটা 4 আছে দেখো, গল্প হয়ে যায়, তাই না? আচ্ছা ই স্কোয়ার আর আর স্কোয়ার, তার মানে সিম্পল হয়েতে এখানে আর ই বেরিয়ে আসছে দেখো, ই স্কোয়ার আর আর স্কোয়ার, নিচে কিছু বেরিয়ে আসবে, কিচ্ছু বেরিয়ে আসবে না, তাহলে বাকিটা পুরোটাই রুট আন্ডারে থাকবে। রুট আন্ডার কত হবে দেখো, তাহলে এখানে এম পাই এপসাইলন জিরো, তাহলে কি লিখতে পারবো আমরা এম পাই এপসাইলন জিরো, আর এটা কত হবে না তো ডি স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার কত লিখতে পারবো আমরা 3/2, তাই না? 3/2, বাস এটা হচ্ছে অ্যান্সার। বোঝাতে পারি অঙ্কটা? ডাউট হলে পরে বলবে কারো। অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, বারবার বলছি দেখে নাও অঙ্কটা কোনো ডাউট আছে কিনা, সমস্যা আছে কিছু বলবে, বলবে সমস্যা হলে পরে। চলো পরের অঙ্কে আসি। বলো বলো। হয়েছে হয়েছে সবার? হ্যাঁ চলো দেখি 5-এর অঙ্কটা কি বলেছে, ঠিক আছে? তো 5-এর কোয়েশ্চেনটা বলেছে দেখো তোমাদের। আচ্ছা এইভাবে আশা করি তোমাদের কোয়েশ্চেন দিয়ে অঙ্কটা করাতে সুবিধা হচ্ছে নাকি? কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি অঙ্কটা হচ্ছে অনেকটা ইজি হয়েছে। আচ্ছা 5-এরটা বলছে 100 ভোল্ট পার মিটার মানে সুষম একটি অনুভূমিক তড়িৎ ক্ষেত্রে একটি নততল রাখা আছে। তার মানে আমাকে তো একটা নততল আঁকতে হবে, তাহলে সিম্পল ওয়েতে একটা নততল এঁকে নিই আমরা। তাহলে একটা নততল আমরা চটপট এঁকে নেবো, ঠিক আছে? এই হচ্ছে সেই নততলটা। এই হচ্ছে সেই নততল, ঠিক আছে? এবং এই নততলটা রাখা হয়েছে কততে না তো 100 ভোল্ট পার মিটার, ঠিক আছে? এবং নততলটি অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ করছে, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার কত 30 ডিগ্রি। সো দিস অ্যাঙ্গেল ইজ 30 ডিগ্রি। ভেরি গুড। বলছে 0.01 কুলম্বের একটি কুলম্ব আধানযুক্ত এবং 1 কেজি ভর একটি বস্তু কণাকে 1 মিটার উচ্চতা, তার মানে এই উচ্চতাটা 1 মিটার, এবং এই জায়গাটায় কি আছে একটা এরকম করে 1 কেজি ভর এবং 0.01 কুলম্বের, তাহলে 1 কেজি ভর এবং 0.01 কুলম্বের একটা কি রাখা আছে বস্তু কণাকে ছেড়ে দেওয়া হলো। যদি নততল ও বস্তু কণার ঘর্ষণ গুণাঙ্ক, তাহলে মিউ কত দিয়ে রেখেছে আমাকে, মিউ দিয়ে রেখেছে 0.2, তবে কণাটির তলদেশে মানে এই পয়েন্টে আসতে কত সময় লাগবে, তাহলে এই আমাকে গল্প দিয়েছে অঙ্কটা, ঠিক আছে? খুব ভালো অঙ্ক, ভালো করে বোঝো। তাহলে অঙ্ক এই যে এই পয়েন্টে আমি যদি এই জায়গাটা ছেড়ে দিই, তাহলে সামহাও কোনো একটা পয়েন্টে এসে পৌঁছাবে। ধরো এই বলটা এই পজিশনে এসে পৌঁছালো, সাপোজ এই বলটা এখানে এসে পৌঁছালো, তাহলে এই জায়গাটায় যখন পৌঁছাবে, আমি ছবিটাকে একটু জুম করছি, হ্যাঁ, তোমাদের যেন দেখতে সুবিধা হয় বা আমারও যেন আঁকতে সুবিধা হয়, তোমাদের সেই জুম করে দিচ্ছে, হ্যাঁ ঠিক আছে? তাহলে এইরকম পজিশনে বলেছে। এবার তোমরা জানো যে বস্তুর যে ভর থাকে সেটা সর্বদা নিচের দিকে কাজ করে, তাই না? তার মানে এটা যদি আমার mg হয়, তাহলে এটা কত হয়, এই দিকে আমরা লিখি mg cos থিটা। কেউ বলিস না যে আমি জানি না, কারণ ক্লাস 11-এ আছে, তাই না? আর এই দিকে কি করে, এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি হবে, তাই না? তার মানে আমি কি লিখতে পারি দেখো এখন, তার মানে এই জায়গাটায় কি হতে পারে, এটা mg cos থিটা না লিখে আমি কি লিখতে পারি mg cos 30 ডিগ্রি, তাই না? তার মানে mg cos 30 ডিগ্রি লিখতে পারি। আর এদিকে কত হবে না তো এদিকে হবে mg sin 30 ডিগ্রি, ঠিক আছে?
তো এদিকে হলো mg sin 30 ডিগ্রি। ভেরি গুড। আর কি বলেছে আমাকে দেখো, বলেছে যে এইখান থেকে যখন এইদিকে আসছে তখন তার উপর কি করছে, একটা সিম্পল ওয়েতে ঘর্ষণ বল কাজ করছে, তাই না, একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, এবং সেই ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে কাজ করবে, উল্লম্বভাবে এই দিক বরাবর কাজ করবে, সেটা হচ্ছে সিম্পল স্মল এফ, তাই না। এবং এইখান থেকে এই দূরত্বটাকে আমরা ধরলাম এস, এই দূরত্বটা হচ্ছে কত, এস। তাহলে বলেছে এইখান থেকে এত দূর পৌঁছাতে কত সময় লাগবে। তাই দেখো, এটা যদি 1 মিটার হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে তো এই দূরত্বটা আমরা ইজিলি বের করে নিতে পারবো, তাই না, এই দূরত্বটা আমরা বের করতে পারি। সমস্যাটা এখানে এর আধান বলে দিয়েছে, আধানটা কত, 0.01 কুলম, এবং এখানে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে। ইলেকট্রিক ফিল্ডটা কত বলেছেন না, তো 100 ভোল্ট পার মিটার, ঠিক আছে, 100 ভোল্ট পার মিটার। তার মানে এখানে একটা ফোর্স কাজ করবে কিউই, ঠিক আছে। তাহলে কি বলেছে কোশ্চেন, আরেকবার চটপট পড়ে নেবো, ছোট করে নিই একটু, হ্যাঁ। হ্যাঁ চলো, 100 ভোল্ট পার মিটার মানে সুষম অনুভূমিক তড়িৎ ক্ষেত্র। দেখো কোয়েশ্চেন বলেছে অনুভূমিক, তার মানে ইলেকট্রিক ফিল্ডটা আমার এই বরাবর কাজ করছে। এবার দেখো লজিকটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি এই দিক বরাবর কাজ করে, তাই না, তার মানে তুমি বলতে পারছো যে এফটাও কোন দিক বরাবর কাজ করবে, এই বরাবর এফ কাজ করবে, তাই না। তাহলে এফটা কাজ করবে কোন দিক বরাবর, এই বরাবর। তার মানে আমি এখন দেখো এফ এর দুটো উপাংশ পেতে পারি। তাহলে এফটা যদি এই দিক বরাবর কাজ করে আমার, তাহলে একটা উপাংশ আমি এফ এর এই দিকে পেতে পারি, আর একটা উপাংশ এফ এর আমি এই দিকে পেতে পারি, তাই না। তার মানে এটা যদি 30 ডিগ্রি হয়, ঠিক আছে, তার মানে এইটা হবে 60 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি। তার মানে আমি কি লিখবো, এটা হচ্ছে এফ কস 60 ডিগ্রি, আর এদিকটা কাজ করবে এফ সাইন 60 ডিগ্রি। কে বুঝতে পারলে না জায়গাটা আমাকে বলবে, কে বুঝতে পারলে না। স্যার এই এফ জায়গাটা বুঝলাম না, মানে এফটা যে ওই দিকটা হলো। অনুভূমিক বরাবর ই কাজ করছে, ঠিক তো, এটা ই এর ডিরেকশন তো। এবার এখানে তোমার কিউ আধান আছে, তাহলে কিউ ই ফোর্স কাজ করবে কোন দিকে কাজ করবে, ইলেকট্রিক ফিল্ডের দিকেই তো কাজ করবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি এই দিকে কাজ করে, তাহলে তোমার এই ফোর্সটাও এই দিকেই কাজ করা উচিত, হ্যাঁ না বলবে। হ্যাঁ এবার এই ফোর্সটাকে আমি দুটো পার্টে ভাঙলাম, একটা এই দিকের পার্টে ভাঙলাম, আর একটা হচ্ছে এই দিকের পার্টে ভাঙলাম, ভাঙতে পারি তো। এবার এইটা 30 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি, মানে কি এটাও তো 60 ডিগ্রি, এটা 60 হলে এটাও 60। তার মানে কত লিখতে পারি আমি, এইটা যদি এফ হয়, তাহলে এফ এর রেসপেক্টে এটা হচ্ছে এফ কস 60 এই মানটা, আর এটা কত হচ্ছে এফ সাইন 60। বোঝাতে পেরেছি জায়গাটা। হ্যাঁ স্যার। তাহলে এইভাবে আমরা কি করলাম, পুরো গল্পটাকে সাজিয়ে নিলাম। তাহলে এই হয়ে গেছে আমার গল্প। তাহলে দেখো এস দূরত্বটা যদি আমাকে বের করে দিতে বলে যে এস কত, তাহলে এস সমান কত হবে, তাহলে লম্ব বাই অতি করলেই হয়ে যায়। তাহলে সাইন থিটা নাও, তাহলে এস সমান কি হয়, তাহলে সাইন থিটা যদি তুমি নাও সাইন 30, সাইন 30 মানে কত, হাফ, হাফ সমান কত হবে, লম্ব বাই অতি, তাহলে 1 বাই অতি, তার মানে অতি সমান কত হচ্ছে 2 মিটার। তাহলে এই হচ্ছে আমার গল্প। তাহলে এটা বেরিয়ে যেতে পারলো আমার, কোনো সমস্যা নাই। এবার তাহলে নিচের দিকে ধরো ত্বরণ কাজ করছে এ, নিশ্চয়ই নিচের দিকে ত্বরণ কাজ করবে এ, এবং ফ্রিকশনাল ফোর্স মিউ কাজ করছে উল্টো দিকে, আমরা যেটা বলে দিলাম, ঠিক আছে। আর এস বেরোলো আমার কত, 2 মিটার, ঠিক আছে। তাহলে এফ এর মান কত হচ্ছে, চটপট বের করে নিই এফ এর মান। তাহলে এফ সমান তো আমরা জানি কিউই, তাহলে কিউ এর মান কত, কিউ বলেছে 0.01, আর তার সঙ্গে ই মান হচ্ছে 100, তার মানে হচ্ছে 1, তার মানে এফ হচ্ছে 1 নিউটন, ফোর্স কাজ করছে কত, সিম্পল 1 নিউটন ফোর্স আমার এখানে কি করছে, কাজ করছে। এবার তুমি দেখো যদি পুরোটা লম্ব প্রতিক্রিয়া, লম্ব প্রতিক্রিয়া কোন দিকে কাজ করবে, লম্ব প্রতিক্রিয়া সেইভাবে কাজ করবে। তাহলে আমি লম্ব প্রতিক্রিয়া এন সমান কত লিখতে পারি, ভালো করে দেখো, এম জি কস 30 ডিগ্রি প্লাস এফ কস 60 ডিগ্রি। তার মানে কত হবে, এম জি 30 মানে √3/2 প্লাস কত হবে 1 ইন্টু কস 60 মানে কত, কস 60 মানে হচ্ছে হাফ, তার মানে হাফ। এবার এম এর মান কত বলেছে দেখো 1 কেজি, আর জি এর মান কত 9.8। তুমি যদি পুরোটা গুণ করো তাহলে কত হচ্ছে 1 ইন্টু 9.8 ইন্টু √3/2 প্লাস হাফ। আচ্ছা এটা যদি ক্যালকুলেট করা যায় তাহলে 9.8/2 4.9, 4.9 এর সঙ্গে √3, আচ্ছা আমার কাছে ক্যালকুলেটর আছে, আমি করে নিচ্ছি চটপট। মানে এটা হচ্ছে 1/9.8, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে কত 8.97 নাকি, 8.97 নিউটন, ঠিক আছে, এরকম কিছু বেরোচ্ছে আমার, 8.97 নিউটন। ভেরি গুড। এবার যখন পার্টিকেলটা গতিশীল অবস্থায় আছে, ঠিক আছে, যখন পার্টিকেলটা কি আছে, গতিশীল হচ্ছে, এই কণাটা যেটা 0.01 কুলম্বেরটা,
এটা যখন গতিশীল অবস্থায় আছে তাহলে তার কি হবে, ত্বরণ বা একটা ফোর্স নিচের দিকে কাজ করবে। তাহলে নিউটনের গতীয় সমীকরণ যদি আমরা বানাই এখন, গতীয় সমীকরণ, ঠিক আছে, গতীয় সমীকরণটা কত লিখতে পারবো আমরা, দেখো ভালো করে। তার মানে mg sin 30, ভালো করে দেখবে, মাইনাস কত হবে স্মল এফ, কেন ফ্রিকশনাল ফোর্স, স্মল এফটা ফ্রিকশনাল ফোর্স এদিকে কাজ করছে, আবার মাইনাস এইটাও হবে নাকি এফ সাইন 60। এবার বলিস না যে স্যার এই জায়গাটা জানি না কেন হলো, কি করে হলো, তাই না, এগুলো ক্লাস 11-এ আছে। ইকুয়াল টু কত, আমি এম এ লিখতে পারবো, যেখানে এ হচ্ছে তার ত্বরণ। আমাকে ত্বরণ কেন বার করতে হবে, আরে তবেই তো তুই সময়টা বার করতে পারবি। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলা তোকে ইউজ করতে হবে। এবার তোকে তো এ বার করতে হবে, নাহলে তো তোমরা এ বার করে না হলে তো পারবে না। এবার মানগুলো চটপট বসাবো। তাহলে এম জি কত, তাহলে এম এর মান হচ্ছে 1, জি এর মান হচ্ছে 9.8, সাইন 30 মান হচ্ছে হাফ, মাইনাস স্মল এফ। এবার দেখো ফ্রিকশনাল ফোর্স এফ সমান আমরা জানি মিউ ইন্টু এন জি, তাই না, মিউ ইন্টু এন জি। এবার মিউ এর মান কত 0.2, তার মানে হবে এখানে কত 0.2, ঠিক আছে। আচ্ছা এন এর মান কত, এন এর মান হচ্ছে কত, মিউ এম জি, এম এর মান কত 1, আর জি হচ্ছে 9.8, বা আমরা মিউ এন এটা বসিয়ে দিলে হতো, অসুবিধা নাই, ঠিক আছে। তাহলে মিউ এম জি মাইনাস কত হবে এফ, এফ কত, এখানটাতে আমরা ভুল লিখলাম, 0.2 ইন্টু এটা হবে কত, এই এনটা হচ্ছে 8.97, 8.97, ভেরি গুড, মাইনাস এফ, এফ এর মান কত, এফ এর মান তো 1, সাইন 60 মানে হচ্ছে √3/2 ইকুয়াল টু কত এ, সিম্পল এ। তার মানে দেখো এখানে কোনো ভ্যারিয়েবল নাই, শুধুমাত্র এ আছে, তাহলে ইউ জাস্ট ক্যালকুলেট এ, এখান থেকে এর মানটা বেরোবে, এর মান যা বেরোবে। এবার তোমার কি কাজ হবে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার দেখ যখন এখান থেকে ছাড়া হয় ইউ তো 0, প্রাথমিক ভেলোসিটি কত ছিল 0, তাহলে ইউ তো আমার ছিল 0, তাহলে ইউ যদি আমার এখানে 0 হয় তাহলে আমি কি লিখতে পারবো, সিম্পল এস ইকুয়াল টু কত হাফ এটি স্কোয়ার, এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার। এখানে এস মানে হচ্ছে 2 মিটার, এ মানে তুমি এখান থেকে বের করে নিলে, টিটা তোমার ইজিলি বেরিয়ে যাবে, হ্যাঁ না বলবে, বোঝাতে পেরেছি অঙ্কটা? হ্যাঁ স্যার, স্যার বলছি একটু ওটা ছোট, মানে ছবিটা একটু ছোট করবেন। দাঁড়াও, নাও, ক্লিয়ার হচ্ছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল 5 নম্বরেরটা। এবার এ করছি, জুম করে দিচ্ছি, হ্যাঁ চলো 6 নাম্বারটা দেখি। এবার 6 নাম্বার থেকে আমি কিছুটা ইংলিশ কোয়েশ্চেন নিয়েছি, ঠিক আছে, কোনো এক জায়গা থেকেই, তোমাদের যেহেতু জয়েন্টে অনেকেই করছো তার জন্য তোমাদের যাতে সুবিধা হয়, ঠিক আছে। আচ্ছা কি বলেছে দেখো, এই যে ডট ডট বা গোল গোল দেওয়া আছে, এই সাইনটা আমার ওয়ান নোটে আসেনি, এটা হচ্ছে মাইক্রোকুলম, হ্যাঁ এটা হচ্ছে মিউ, মাইক্রোকুলম ধরবে, এগুলোকে মাইক্রোকুলম ধরবে। বলছে ইফ টু আইডেন্টিক্যাল স্ফিয়ার্স হ্যাভিং চার্জ কত 16 মাইক্রোকুলম অ্যান্ড -8 মাইক্রোকুলম আর কেপ্ট অ্যাট সার্টেন ডিস্টেন্স অ্যাপার্ট, ঠিক আছে। তাহলে একটা Q1 চার্জ, তাহলে আমাকে কি দিয়েছে, একটা Q1 চার্জ দিয়েছে 16 মাইক্রোকুলম, আর দিয়েছে কি আর একটা চার্জ Q2 কত -8 মাইক্রোকুলম। তাহলে একটা হচ্ছে 16 মাইক্রোকুলম আর একটা হচ্ছে -8 মাইক্রোকুলম, কেপ্ট অ্যাট এ সার্টেন ডিস্টেন্স অ্যাপার্ট, কোনো একটা ডিস্টেন্সে রাখা হয়েছিল, দেন দ্য ফোর্স ইজ এফ, তখন ফোর্স ছিল এফ, ভেরি গুড, তখন ফোর্স ছিল এফ। এবার বলেছে ইফ দে আর টাচড, তাহলে যদি টাচ করা হয় তাহলে এটা ধরো এফ, যখন নেক্সট এফ ড্যাশ বার করাচ্ছি তখন টাচ, যদি টাচ করে দেয় দুজনকে তাহলে দুজনের মধ্যে আধানটা সমানভাবে বন্টিত হয়ে যায়। বারবার বলছি শুনে নেবে, এই কোয়েশ্চেন অনেকবার পরীক্ষায় দেয়, যখন দুটোকে টাচ করা হবে তখন আধান দুটোর মধ্যে সমানভাবে বন্টিত হয়ে যাবে। তার মানে আমি এখানে কত লিখতে পারবো 16 -8/2, কেন এখানে তো -8, তার মানে কিউ এর মান কত লিখতে পারবো আমি 4 মাইক্রোকুলম। এখন প্রত্যেকটা কিউ হচ্ছে 4 মাইক্রোকুলম, তাহলে এখন ফোর্স কত হবে না, তো এফ ড্যাশ কত হচ্ছে ভালো করে দেখো, 4 × 4 বাই কত r², তাই না। এবার সেম ডিস্টেন্সে রেখেছে, তাহলে প্রথম কেসে কত হচ্ছিল, প্রথম কেস তুমি যদি ভালো করে দেখো, প্রথম কেসে হচ্ছিল 16 × 8/r², আর এখন হচ্ছে কত এফ ড্যাশ হচ্ছে 4 × 4/r², তার মানে তুমি যদি এফ ড্যাশ বাই এফ করো তাহলে কত হচ্ছে, এফ ড্যাশ মানে হচ্ছে 4 × 4 বাই r² ইন্টু এফ নিচে আছে, তার মানে হচ্ছে 16 × 8
ইন্টু কত আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার কেটে যায়, তাহলে দেখো 4 4 16, 16 16 কেটে যায়, তার মানে এফ ড্যাশ সমান কত হচ্ছে F/8। তার মানে এখন যে ফোর্সটা কাজ করবে সেটা প্রাথমিক ফোর্স বা ইনিশিয়াল ফোর্সের 1/8 নাকি 1/8 এততম ফোর্স কাজ করবে। লজিকটা বোঝাতে পেরেছি আশা করি, ডাউট হলে পরে বলবে। ক্লিয়ার হয়েছে সবার আশা করি, ডাউট হলে বলবে। চলো পরেরটাতে যাই। 7 নম্বর বলেছে, 7 নম্বরের কোয়েশ্চেনটা দেখো কি বলেছে। বলেছে two identical small bodies each of mass m and charge q are suspended from two strings each of length l from a fixed point। আবার সেম জিনিস, তাই না? তার মানে আমাকে এরকম গল্প বলেছে যে এইরকম ভাবে স্যার ধর এখানে আইডেন্টিক্যাল বলতে কি বোঝাচ্ছে? একই চার্জ, একই মাস, একই সব একই। ও আচ্ছা। তার মানে এইরকম দুটো বলকে আমরা কি করেছি, এরকম করে রেখেছি। তার নিচের দিকে নিশ্চয়ই এদের এমজি কাজ করবে, এরও নিচের দিকে কি কাজ করছে, এমজি কাজ করছে, এরও নিচের দিকে আমাদের এমজি কাজ করছে, ঠিক আছে? এরকম ভাবে এমজি গুলো কাজ করছে। দিস হোল সিস্টেম ইজ টেকেন ইনটু অ্যান অরবিটাল আর্টিফিশিয়াল স্যাটেলাইট। ভেরি গুড। তার মানে পুরো জিনিসটাকে কি করা হয়েছে, অরবিটাল স্যাটেলাইটে নিয়ে যাওয়া হয়েছে। এবার টেনশন টি কত নাকি, টেনশন টি কত, তার মানে টেনশন টি কত হচ্ছে এবার দেখো। তাহলে যখন আমার অরবিটাল আর্টিফিশিয়াল স্যাটেলাইটে নিয়ে যাবে, আর্টিফিশিয়াল স্যাটেলাইটে তো কোনো বস্তুর ওজন কাজ করে না নাকি, মাস থাকলেও জি তো জিরো হয়ে যায় নাকি? তোমরা ক্লাস 11 গ্র্যাভিটেশনে পড়েছো তাই না? তাহলে 11-এর গ্র্যাভিটেশনে পড়েছো, এমজি কত হয়ে যায়, এই জায়গাটায় কাজ করে না, ওজনটা একদম পুরোপুরি জিরো হয়ে যায়। তার মানে এই পার্টটার ওজনটা পুরোপুরি কাজ করবে না। তার মানে এখন এই বিকর্ষণ বলটা এতটাই বেশি হবে যে এরা এইদিকে সরে যাবে। তার মানে এখন এই রকম সিস্টেম দাঁড়িয়ে যাবে এই রকম ভাবে, তাই না? এই মাঝের পয়েন্টটা ধরো, এই পয়েন্টটা ছিল, এই পয়েন্টটা হয়ে গেছে। তার মানে এটা ছিল এল, এটা ছিল এল, এখন এরকম ভাবে টার্মিনাল পয়েন্টে দুটো চলে গেছে, তাই না? তার মানে এখানে একটা কিউ হয়ে গেছে, এখানেও একটা কিউ হয়ে গেছে, কারণ তাদের মধ্যে তো কোনো ওজন কাজ করছে না। তাহলে এখন টান কত হবে, তাহলে টি সমান কত হবে, এখন তাদের মধ্যবর্তী দূরত্ব কত 12, তার মানে হবে সিম্পল কিউ স্কোয়ার বাই 4l স্কোয়ার, তাই না? কিউ স্কোয়ার বাই, আচ্ছা কে দিয়ে দাও একটা ধ্রুবক, কেন? কারণ ফোর্সটাই তো তাদের মধ্যে টেনশন, এদের মধ্যে যে টান সেটা তো ফোর্স দিচ্ছে। ফোর্সটা কত, ফোর্সটা হচ্ছে কত, কিউ স্কোয়ার বাই 4l স্কোয়ার, তাই না? যদি শূন্য মাধ্যম নাও তাহলে তো কে এর দরকার নাই, কেটা মিটিয়ে দাও। শূন্য মাধ্যমের ক্ষেত্রে কে এর কোনো গুরুত্ব নাই, তার মানে এটা হয়ে গেল কত, কিউ স্কোয়ার বাই 4l স্কোয়ার। বোঝাতে পেরেছি অঙ্কটা? খুব ভালো অঙ্ক, বুঝে নাও। এরকম অঙ্ক হয়তো আমাদের বই নেই, কোনো জায়গা থেকে তোলা আমার, দেখে নাও অঙ্কটা। ক্লিয়ার হয়েছে? ডাউট হলে পরে বলবে অঙ্কটায়। অঙ্কটায় যদি কোনো রকমের ডাউট হয় বলো। চলো পরেরটা দেখি এবার। 8-এরটা কি বলছে দেখো। হ্যাঁ বল, কিছু বলবি কেউ? না না, তুই লিখতেও পারিস, ছবি তো আঁকি আমি তোদের বোঝানোর জন্য, আমি তো যত রকম করি তো সব বোঝানোর জন্য করি। তোরা ওখানে ভাষা লিখে দিতেই পারিস, তাহলে অসুবিধা নেই, ঠিক আছে? 8-এরটা সলিউশন। 8-এর কি বলেছে কোশ্চেন দেখো, 2 পয়েন্ট চার্জ +4q অ্যান্ড +q আর সেপারেট বাই ডিস্টেন্স r। তাহলে একটা হচ্ছে +4q আর একটা হচ্ছে +q, এরকম দুটো চার্জকে আর দূরত্বে রাখা হয়েছে পরস্পর। বলছে থার্ড পয়েন্ট চার্জ কিউ বি প্লেসড অ্যাট দ্যাট দ্য হোল সিস্টেম রিমেন্স ইকুইলিব্রিয়াম। তাহলে +q কে এমন পজিশনে রাখো যাতে তোমার পুরো সিস্টেমটা কি থাকে, ইকুইলিব্রিয়াম। তাহলে সেই প্লেসটা কত, তাই না? তো সাপোজ এটা হচ্ছে সেই মিডল পয়েন্ট, আমি ধরো এখান থেকে x দূরত্বে এখানে রাখলাম চার্জটাকে, কিউটাকে। তার মানে এখন এই জায়গাটায় মোট ফোর্স, টোটাল ফোর্স কত হতে হবে, 0, তাই না? তাহলে হিসাব মতো এখানকার ফোর্স আর এখানকার ফোর্স পরস্পর কি হবে, 0, কারণ সবই দেখো প্লাস আছে। তার মানে এখান থেকে যে ফোর্সটা কাজ করবে, একটা ফোর্স এদিকে কাজ করবে, এখানকার ফোর্স একটা এদিকে কাজ করবে, দুটো ফোর্স আমার সমান হতে হবে, তাই না? দুটো ফোর্স যদি আমার সমান হয়ে যায় তাহলেই তো সে কি থাকবে, তাহলে সে ইকুইলিব্রিয়াম পজিশনে থাকবে। তার মানে হিসাব মতো আমি এখন এইরকমভাবে সিস্টেম নিতে পারি যে আমার এই কিউ পয়েন্ট, কিউ ফোর্স, এই কিউ আধানের জন্য 4q এর ওপর ফোর্স কত হবে, তাহলে 4q ইন্টু কিউ বাই কত হবে, r প্লাস এক্স এর হোল স্কোয়ার, ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, কিউ কিউ বাই কত, সিম্পল r মাইনাস এক্স এর হোল স্কোয়ার। এবার দেখো এর সলিউশন করতে হবে, তাহলে কিউ কিউ প্রথমেই কেটে যায়, তার মানে আমি কি লিখতে পারি, r প্লাস এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু r মাইনাস এক্স এর হোল স্কোয়ার, তাই না? তার মানে এখন সরি এটা যা আমি কি লিখেছি, r লিখতে পারবো, এটা হচ্ছে r।
তার মানে আর প্লাস এক্স সমান কত লেখা যায়, 2 অফ আর মাইনাস এক্স, 2 অফ আর মাইনাস এক্স, রুট করে নিলাম আমি পুরোটা। তার মানে এখানে দেখো আর প্লাস এক্স সমান কত হচ্ছে 2 আর মাইনাস 2x, তাহলে মাইনাস 2x দিয়ে গেলে কত হয়, তাহলে 3x, তার মানে হিসাব মতো 3x ইকুয়াল টু কত হচ্ছে আর, তাহলে এক্স হচ্ছে কত r/3, তাই না? তাহলে r/3, তাহলে এক্স কোথায় নিয়েছিলাম, মিড পয়েন্ট থেকে r/3, তাহলে এখানে, তাহলে প্লাস কিউ পয়েন্ট থেকে কত দূরে হবে, তাহলে প্লাস কিউ পয়েন্ট, তাহলে পুরোটা তো আমার আর, তাহলে এই পয়েন্টটুকু কত হবে, এই পয়েন্টটুকু তো r মাইনাস r/3, তাই না, r মাইনাস r/3, তার মানে কত হচ্ছে 2r/3। তার মানে আমাকে বলতে হবে প্লাস কিউ আধান থেকে 2r/3 দূরত্বে, প্লাস কিউ আধান থেকে 2r/3 দূরত্বে রাখলে পরে আমার কি হবে, পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে। কেউ যদি বলো এখান থেকে বলবো না স্যার, এখান থেকে বলবো, আমি ঠিক বললাম কি, এটা এই পয়েন্টটা কত হবে, এটা তো r/3, ওহো ভুল করলাম, একটু ভুল করলাম, দাঁড়াও ঠিক আছে, তাড়াহুড়ো করে দাঁড়াও, এইখান থেকে এটা হচ্ছে r/2, তাহলে r/2 সঙ্গে কত বাদ দিতে হবে আমাকে, r/3, তবেই তো এটা পাবো আমি। তার মানে কত হচ্ছে 3 2 6, তাহলে 3r মাইনাস 2r, তার মানে হচ্ছে কত r/6, তাহলে এই প্লাস কিউ থেকে r/6 দূরত্বে, তাই না? এই পুরো পয়েন্টটা তো হচ্ছে আমার r/2, কারণ টোটাল ডিস্টেন্সটা আমার বলেছে r, তাহলে এখান থেকে এটা হচ্ছে r/2, এই r/2 থেকে আবার এইটুকু বাদ, তার মানে প্লাস কিউ আধান থেকে r/6 দূরে রাখলে পরে আমার হয়ে যাবে। ঠিক করেছি কিনা একবার দেখে নেবে সবাই, ক্রস চেক করে নেবে। বুঝতে পেরেছি আশা করি অঙ্কটা। 8এরটা ডাউট হলে পরে বলবে, 8এর অঙ্কটা ডাউট হলে পরে বলবে। চলো পরেরটাতে আসি। পরেরটা কি বলেছে দেখো, পরের সিস্টেমটা বলছে 9এর অঙ্কটা বলেছে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ ডাইপোল। এই টাইপের প্রবলেম কি তোরা দেখেছিস কখনো, বলবি একটু তো, এই টাইপের প্রবলেম পড়েছিস, বইটয়ে আছে? ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ ডাইপোল মোমেন্ট অফ, এরকম আছে, বাহ ভালো। তাহলে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ ডাইপোল মোমেন্ট অফ দ্য ফলোয়িং সিস্টেম। দেখো এরকম সিস্টেমের ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট যদি ক্যালকুলেট করতে আমার বলে, তাহলে আমরা কিভাবে করব ভালো করে দেখবে। যখনই আমার ধরো এখানে দিল একটা প্লাস কিউ, এখানে দিল একটা ধরো মাইনাস কিউ, আর এখানে ধরো দিল একটা -2q, ঠিক আছে, এরকম যদি সিস্টেম দেয়, ঠিক আছে, এখানে একটা প্লাস কিউ দেয়, তাহলে এইটাকে তুমি এমনভাবে ভাঙবে যাতে এইরকম হয়, এটা প্লাস কিউ, এটা প্লাস কিউ, এবং এখানে যে -2qটা আছে এটা যেন এমনভাবে ভাঙে -q, তাহলে এটা একটা ডাইপোল, এটা একটা ডাইপোল হবে। দেখো তাই হচ্ছে না, প্লাস কিউ মাইনাস কিউ। তাহলে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে যখনই আমার এই রকম একটা সিচুয়েশন দেবে, এই সিচুয়েশন আমাকে ওভারকাম করতে গেলে আমাকে এরকমভাবে দুটো ডাইপোল ফর্ম করতে হবে। দুটো ডাইপোল যখনই তুমি ফর্ম করতে পেরে গেলে, বাস তোমার কাজ শেষ, চলো তাহলে এটাতে দেখি কি বলেছে। এটাতে দেখো দিয়েছে একটা প্লাস কিউ, একটা দিয়েছে +4q, এবং একটা দিয়েছে -5q। তার মানে এই যে প্লাস কিউ আছে এটাকে প্লাস কিউ আমি রেখেই দিলাম, এই +4qকে +4q রেখেই দিলাম। আমি কি করলাম, এই -5qটাকে এমনভাবে ভাঙলাম, এখানে -q আর এখানে -4q রাখলাম। দেখো তাহলে হয়ে যাচ্ছে কি, একটা হয়ে যাচ্ছে দেখো +4q এর সঙ্গে -4q এর সম্পর্ক, একটা -q এর সঙ্গে +q এর ফর্মুলা, তাই না? তার মানে এখন আমি দেখো এখানে দুটো ডাইপোল পাচ্ছি, দুটো ডাইপোল, একটা QQ ডাইপোল, একটা 4Q ডাইপোল। তার মানে এখন এই -q থেকে +q এর দিকে একটা ডাইপোল মোমেন্ট কাজ করবে, তার মানে একটা ডাইপোল মোমেন্ট কাজ করছে এই দিক বরাবর, তাই না? আর একটা ডাইপোল মোমেন্ট কাজ করবে এই দিক বরাবর, মাইনাস থেকে প্লাসের দিকে, তাহলে একটা ডাইপোল মোমেন্ট কাজ করছে এই দিক বরাবর। তার মানে P1 কত লিখতে পারবো আমরা, P1 সমান লিখতে পারবো সিম্পলি QA, কারণ আমাকে এগুলো সব বলেছে A, তাই না, এগুলো সব A, QA। আর P2 সমান কত লিখতে পারবো, P2 সমান দেখো দুটো 4Q আছে, তার মানে কত লিখবো, 4QA। তার মানে এইদিকে কাজ করছে P1, এইদিকে কাজ করছে P2, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। তাহলে যদি আমাকে রেজাল্ট্যান্ট বার করতে দেয় ক্লাস 11, ভুলে যায়নি আশা করি, কত হয় ফর্মুলা, P1 স্কোয়ার প্লাস P2 স্কোয়ার প্লাস 2P1 P2 অ্যান্ড কস কত হবে 60 ডিগ্রি, নাকি? এই তো ফর্মুলা আমাদের, তাই না? তার মানে এখন কত লিখতে পারবো আমি, √, দেখো কিউ স্কোয়ার এ স্কোয়ার প্লাস কত হবে 16 কিউ স্কোয়ার এ স্কোয়ার প্লাস কত হবে 2 × 4 মানে কত হচ্ছে 8, 2 × 4 × 8, হ্যাঁ 8, আর cos 60 মানে কত হাফ, মানে আবার এখানে 4, তার মানে এখানে আলটিমেটলি 4ই থাকবে, ঠিক আছে? ভালো করে দেখে নাও এই জায়গাটা,
কি করলাম আমি, 2 আছে cos 60 মানে হাফ, 2 2 কেটে গেল, তার মানে আলটিমেটলি কত হবে 4q² a², তাই না? একটু বাবা দেখো স্টেপ জাম্প করলাম, একটু হয়তো ছোট্ট করে স্টেপ জাম্প, বেশি বড় না। তার মানে কত হলো দেখো, এটা q² a², এটা হচ্ছে 16 আর এটা হচ্ছে 4, তা 4 আর 16 20 আর 1 21, তাহলে হচ্ছে q² a² সব জায়গায় আছে, তার মানে হচ্ছে √21qa, তাই না? এটা হচ্ছে আমার ফাইনাল ডাইপোল মোমেন্ট। তাহলে ডাইপোল মোমেন্ট যদি আমার এইরকম সিস্টেমের ক্ষেত্রে দেয়, যদি কখনো দেয় আমার, তাহলে আমি যেন সেটাকে করতে পারি, তাই না? এটা আমি যেন ইজিলি, স্যার হ্যাঁ বলো। স্যার ওই যে ওইখানে মানে -5q-টাকে যে ভাঙলেন না, হুম, তো ওইখানে একটু ওপরে দেখান। বলো বলো। হ্যাঁ, ওই -q-টা যেখানে রাখলেন ওই জায়গাটা মানে কোথা দিয়ে করলেন, মানে কি আলাদা করে কোনো বিন্দু এনেছেন? না, ওই পয়েন্টেই তুমি এমনভাবে এটাকে তোমাকে ইমাজিন করতে হবে, যে আমি ইমাজিন করব ওইখানটাতে দুটো আধান আছে, একটা -q একটা -4q, তাহলে এখানে +q -q একটা সিস্টেম হবে, এখানে +4q -4q একটা সিস্টেম হবে। তোমাকে এটা ইমাজিন করতে হবে, ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে, চলো তাহলে 9 অঙ্কটা আশা করি সবাই বসে, হ্যাঁ বলো। আরে বাবা, এগুলো ইউটিউব থেকে স্ক্রিনশট নিবি পটপট করে দেখে, আবার কি হলো। ঠিক আছে, আমি যদি ধর আর একটা সিস্টেম নিই এরকম, ঠিক আছে, ধর এখানে নিলাম +3q, ঠিক আছে, আর এখানে নিলাম ধর +8q, তাহলে হিসাব মতো এখানে কত হতে হবে বলতো, এখানে -11q হতে হবে, তাই না? তবেই সিস্টেমটা ম্যাচ করবে। লজিকটা বোঝাতে পেরেছি? দেখ, তাহলে -11q যদি এখানে হয়, তাহলে এখানে হবে -3q, এখানে লিখতে পারবি -8q, তাহলে 3q একটা সিস্টেম তৈরি হবে, 8q একটা সিস্টেম তৈরি হবে। লজিকটা বোঝাতে পেরেছি? এই রকমভাবে সবসময় ডাইপোলের ক্ষেত্রে আমাদের সিস্টেম চুজ করতে হবে, নাহলে কিন্তু আমরা ডাইপোল মোমেন্টের প্রবলেমসগুলো করতে পারবো না। অঙ্কটা একটু দেখবো, 10-এর অঙ্কটা, ঠিক আছে? আজকে বোধহয় লাস্ট অঙ্ক, 10টায় নিয়েছি আমি, খুব ভালো অঙ্কগুলো চুজ করেছিলাম কয়েকটা, এর মধ্যে থেকে অনেকগুলো দেখবে তোমাদের একটু কঠিন নিউমেরিক্যাল প্রবলেম বা হার্ড নিউমেরিক্যাল যে প্রবলেমগুলো সেগুলো চুজ করেছিলাম, ঠিক আছে? অঙ্কটা সবাই একটু চটপট পড়ে নাও, একটু বোঝার চেষ্টা করো, সবাই চটপট পড়ে নাও অঙ্কটা, তারপর আমি বলে দিচ্ছি। ভালো করে সবাই পড়ো একবার অঙ্কটা, সবার স্ক্রিনে আশা করি অঙ্কটা চলে এসছে, ঠিক আছে? আচ্ছা, এটা IIT জিতে 2010-এ এসেছিলো। চলো কি বলেছে দেখো, এ টিনি স্ফেরিক্যাল অয়েল ড্রপ, একটা ছোট্ট তৈলবিন্দু ক্যারিং এ নেট চার্জ, কি করছে, কিছুটা পরিমাণ চার্জকে বহন করছে, কিউ, তাহলে তার চার্জ কত, কিউ, ইজ ব্যালেন্সড ইন স্টিল এয়ার, মানে কোনো এয়ার মুভমেন্ট হচ্ছে না, এরকমভাবে স্টিল এয়ারের মধ্যে সে কী করেছে, ব্যালেন্স করে আছে, উইথ এ ভার্টিক্যাল ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, তাহলে একটা যে কোনো ভার্টিক্যাল ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে সে কী করে আছে, চুপচাপ বসে আছে, তাই না? এবার স্ট্রেংথ কত বলেছে ইলেকট্রিক ফিল্ডের, 81 পাই বাই যত বলেছে 7 × 10⁵ ভোল্ট পার মিটার। ওয়েন দ্য ফিল্ড ইজ সুইচড অফ, এবার যখন ফিল্ডটাকে সুইচ অফ করে দিলাম, দ্য ড্রপ ইজ অবজার্ভড টু ফল উইথ টার্মিনাল ভেলোসিটি। এবার টার্মিনাল ভেলোসিটির কনসেপ্টটা পুরোপুরি সান্দ্রতাঙ্কে আছে, সান্দ্রতাঙ্ক নিশ্চয়ই তোমাদের ক্লাস 11-এ পড়া হয়ে গেছে সান্দ্রতাঙ্কের জায়গাটায়, এবং সেখানে টার্মিনাল ভেলোসিটির সঙ্গে, সন্ধিবেগ। হ্যাঁ সন্ধিবেগ, এবং সেখানে তুমি টার্মিনাল ভেলোসিটির সঙ্গে দেখবে স্টোকস থিওরেম রিলেটেড আছে, যেখানে এফ হচ্ছে 6π∗RV, ঠিক আছে? হ্যাঁ। এবার ফল উইথ টার্মিনাল ভেলোসিটি কত বলেছে, 2 × 10⁻³ মিটার পার সেকেন্ড। তাহলে আমাকে জানতে চেয়েছে যে কিউ এর আধান কত, হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ কিউ, ঠিক আছে? কি কি দিয়ে দিয়েছে আমাকে, তাহলে ভিসকসিটি অফ দ্য এয়ার, এয়ার দিয়েছে 9, মানে ইটা দিয়ে দিয়েছে, ডেনসিটি অফ অয়েল দিয়েছে। আচ্ছা, যদি কখনো আমার এয়ারের ডেনসিটি প্রয়োজন পড়ে, আমরা 1 ধরে নিতে পারি, 1.0 সামথিং হয়, আমরা ওটাকে 0.0 ধরেই, তো ডেনসিটি অফ এয়ার এখানে কাজে লাগবে না আমাদের, ঠিক আছে? আমরা অন্য ফর্মুলা দিয়ে করবো, ঠিক আছে? তো দেখো, একটা যদি অঙ্ক আমাকে যদি এটা প্রবলেম করতেই হয়, বা এটাকে যদি আমাকে এখন ছবি এঁকেই করতে হয়, তাহলে কি করবো দেখো, সলিউশন। তাহলে কি হচ্ছে, একটা ধরো টিনি অয়েল ড্রপ, এটা হচ্ছে সেই অয়েল ড্রপ, এই অয়েল ড্রপের মধ্যে কত চার্জ আছে না, তো কিউ পরিমাণ চার্জ আছে, ঠিক আছে? এই অয়েল ড্রপের মধ্যে কি আছে, কিউ পরিমাণ চার্জ আছে, ভেরি গুড, কিউ চার্জ থাকলো। এবার কি বলেছে আমাকে, যে একটা স্টিল এয়ারের মধ্যে সে দাঁড়িয়ে আছে, এবং এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, তাহলে প্রথম কোয়েশ্চেন হচ্ছে আমার mg = কত হবে, কিউই, ভেরি গুড, mg = কিউই। তাহলে m মানে কত, সিম্পল 4/3 πr³ রো, নাকি? লজিকটা এখানে বোঝাতে পারলে এর রেডিয়াস নিশ্চয়ই বলে দেবে আশা করি, তাই না? ইলেকট্রিক ফিল্ড রেডিয়াস দেয়নি, গিভেন দ্য ভিসকসিটি অফ এয়ার, দেখছি রেডিয়াস থাকবে কিনা, যাই হোক।
তাহলে কিউ ই লিখতে পারবো। তাহলে কিউ এর মান কিউ থাকলো, আর ই এর মান কত হয় না তো 1/4πε0। আচ্ছা ই এর মান তো বলে দিয়েছে, তাহলে আমার লেখার দরকার নাই। তাহলে এটা সিম্পল আমি কি লিখবো, কিউ ই। ঠিক আছে, এই হচ্ছে গল্প। When এমজিটা এটা লিখলেন কেন? আরে এটা তো স্ফেরিক্যাল বলেছে, স্ফেরিক্যাল। আয়তন ইনটু ঘনত্ব। তাহলে স্ফেরিক্যালের যদি তোমার টোটাল মাস বার করতে দেয়, তাহলে মাস মানে কি, ভলিউম ইন্টু ডেন্সিটি। ভেরি গুড পোষালি। তা ভলিউমের ফর্মুলা কি, 4/3πr3। এটা তো স্ফেয়ারের ভলিউম, আর ডেন্সিটিটাকে আমি রো কল্পনা করলাম, তাহলে 4/3πr3 রো। এটা হচ্ছে টোটাল মাস। বোঝাতে পেরেছিস স্নেহা? হ্যাঁ স্যার। কিউ ই এগেইন। এবার বলছে যে তুমি ইলেকট্রিক ফিল্ডটাকে কি করো, সুইচ অফ। ইলেকট্রিক ফিল্ডটাকে কি করো, সুইচ অফ করে দাও। তাহলে কি করছে, এটা নিচের দিকে পড়ছে উইথ টার্মিনাল ভেলোসিটি। যখন কোনো একটা স্ফেরিক্যাল বল বা স্ফেরিক্যাল কি বলবো আমি, কোনো বস্তু কোনো একটা ইটা সান্দ্রতাঙ্ক যুক্ত বা ইটা ভিসকোসিটি যুক্ত কোনো এর মধ্যে দিয়ে পড়ে, তখন তার মধ্যে একটা ফোর্স কাজ করে, সেটাকে বলি স্টোকস ফোর্স, যেটা আমি বলছিলাম। এবং এই স্টোক ফোর্সের ফর্মুলা, এটা 1 নম্বর ইকুয়েশন দাও। স্টোক ফোর্সের ফর্মুলা কত হয় না তো 6π η/v, যেখানে আর হচ্ছে রেডিয়াস অফ দ্য মানে বল, ইটা হচ্ছে সান্দ্রতাঙ্ক, এবং ভি হচ্ছে দ্য টার্মিনাল ভেলোসিটি, তাই না? 6π η/v। তাহলে এইভাবে সে কি করছে, 6π η/v এই বরাবর সে কি করছে, পরপর পড়ছে। আচ্ছা, ফল উইথ টার্মিনাল ভেলোসিটি। তাহলে এটা মানে কি, এটা সমানই আমি লিখতে পারি কত, এমজি। কেন স্যার এটা সমান এমজি লিখতে পারেন? আরে বাবা, এর এমজির সঙ্গে এটা সমান হয়ে গেছে বলেই তো তার কোনো টার্মিনাল ভেলোসিটি নিয়ে পড়ে। টার্মিনাল ভেলোসিটি কাকে বলে না তো এমন একটা ভেলোসিটি যে ভেলোসিটিটা হাইয়েস্ট রিচ করে যখন কোনো একটা সান্দ্র মাধ্যমের মধ্যে দিয়ে যায় এবং যার কোনো ত্বরণ থাকে না, মানে কি ভেলোসিটিটা কনস্ট্যান্ট, এখানে ভেলোসিটি কোনো চেঞ্জ আসে না। তার মানে এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এম এর ভ্যালু কত লিখতে পারি আমরা, 4/3πr³ রো জি। ঠিক আছে, তাহলে এখান থেকে 6π η/v, তাই না? এবার তুমি এখান থেকে আর এর ভ্যালুটা বার করো। দেখো তো কি কি দেওয়া আছে। ইটার ভ্যালু দিয়ে রেখেছি আমরা, ইটার ভ্যালু দিয়ে রেখেছি। ভেরি গুড, ইটা দেওয়া আছে। চলো, আরটা দেয়নি, আর বের করতে বললাম। ভি এর মান বলে দেওয়া হয়েছে, কত টার্মিনাল ভেলোসিটি নিয়ে পড়ছে, তাই না? ভি বলে দিয়েছে। আচ্ছা, রো ডেন্সিটি অফ দ্য অয়েল বলে দিয়েছে, ডেন্সিটি অফ দ্য অয়েল। আর জি তোমরা জানো, তাহলে এখান থেকে নিশ্চয়ই আর এর ভ্যালু বের করতে পারবে। বলো, কেউ আছো আর এর ভ্যালু বের করতে পারবে না? তাহলে নিশ্চয়ই আমরা আর এর ভ্যালু এখান থেকে বের করে নিতে পারবো। এবার এই আর এর ভ্যালু যখনই আমার বেরিয়ে গেল, পুট দ্য ভ্যালু হিয়ার, এখানে আর এর ভ্যালু পুট করে দাও, তাই না? আর এর ভ্যালু এখানে কি করো, পুট করো। ঠিক আছে, তাহলে আর এর ভ্যালু যখনই তুমি এখানে পুট করবে, তখনই কি হবে, তুমি কিউবের ভ্যালু পেয়ে গেলে। লজিকটা বোঝাতে পেরেছি না? পারবি না বলবে, কারণ ই এর ভ্যালু তো তুমি জানো। ই এর ভ্যালু কত, এই তো ই বলে দিয়েছে তোমাকে। তাহলে ই এর ভ্যালুও তুমি এখানে জানো। তাহলে এই ইকুয়েশন থেকে তুমি কি করলে, তুমি আর এর ভ্যালুটা বার করলে এই ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশন থেকে, এবং এই আর এর ভ্যালুটা কি করলে 1 নম্বর ইকুয়েশনে পুট করলে। পুট দ্য ভ্যালু, পুট কত, 1 নম্বর ইকুয়েশন, পুট 1 নম্বরে আর এর ভ্যালু পুট করলেই তুমি সেখান থেকে কিউ এর ভ্যালু পেয়ে যাচ্ছ। লজিকটা বোঝাতে পেরেছি অঙ্কটার? বলবে ডাউট হলে পরে। ভালো ছিল অঙ্কটা? বলবে। দেখো, তাহলে এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। কতটা ইজি যদি আমরা একটু বুঝতে পারি, যদি তুমি কোয়েশ্চেনটা একটু প্যাটার্ন ফলো করো। দেখো কোয়েশ্চেনটা দিয়েছে কি, কোন কোন চ্যাপ্টারকে তোমার কভার করেছে। এখানে দুটো চ্যাপ্টারকে ইজিলি দেখতে পাচ্ছ কভার করেছে। একটা হচ্ছে ভিসকোসিটির জায়গাটা কভার করেছে, তার সঙ্গে কি কভার করেছে, আমাদের ইলেকট্রিক ফিল্ড। দুটোকে দেখো মিশিয়ে অঙ্কটা করা হয়েছে। ঠিক আছে, সো এইরকম টাইপেরই 2-3টে চ্যাপ্টার কনসিডার করে আমাদেরকে পড়াশোনা করতে হবে। কিছু কিছু ম্যাথস এরকম থাকবে, শুধুমাত্র একটা চ্যাপ্টার স্পেসিফিক নয়। মানে ইলেকট্রিক ফিল্ড দিয়েছে মানে এই নয় যে শুধু ইলেকট্রিক ফিল্ড থেকেই অঙ্ক করবো। ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে অন্যান্য চ্যাপ্টারের বিভিন্ন রকমের রিলেশন থাকে, সেগুলো আমরা বিভিন্ন রকমের প্রবলেম সলিউশনের মাধ্যমেই শিখবো। এবং সেগুলো আমরা কোন ক্লাসে করব, অবশ্যই চেষ্টা করব সেগুলো জি নিট যে ক্লাসটা আমি মক সিরিজ শুরু করেছি সেখানটাতে আমরা সেটাকে চেষ্টা করব ফুলফিল করার, এবং এই টাইপের প্রবলেমসগুলো আমরা ওখানে বেশি করে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে দেখো 10টা অঙ্ক আশা করি আজকে করে দিলাম। আশা করি এই অঙ্কগুলো তোমরা সবাই ভালো লেগে থাকবে, এবং যাদের দেখতে অসুবিধা হলো বা যারা ক্লাসটা মিস করেছো, তোমরা অবশ্যই এই ক্লাসটা আবার পুনরায় ইউটিউবে আপলোডেড হয়ে যাবে, ইউটিউবে দেখে নেবে। এবং অবশ্যই ভিডিওর কমেন্ট করবে প্রেজেন্ট স্যার, তাতে অবশ্যই আমার ভালো লাগে যে তোমরা ভিডিওটা অ্যাটলিস্ট দেখো না দেখো, প্রেজেন্টটা লিখে দিও। তাতে আমার একটু মনে হয় যে না, আমি রেকর্ডেড ক্লাস আপলোড করে অ্যাটলিস্ট বেটার কাজ করছি তোমাদের জন্য। যারা অ্যাটলিস্ট কাজ করতে পারছো না বা ক্লাস করতে পারছো না, তাদের অনেক সুবিধা হচ্ছে। ঠিক আছে, তাহলে সামনের দিন আমরা কি করব, সেট 1 প্রবলেম যা আছে ক্লিয়ার করে নেবে, যা যা ডাউট আছে, এবং সামনের দিন আমরা কি করব, তড়িৎ বিভব শুরু করব। আচ্ছা, আজকে বোধহয় হটস পড়া দেওয়া ছিল নাকি রে, বলবি তো একটু? দিয়েছিলাম, হটস দিয়েছিলাম আজকে। তাহলে আজকে ধরছি না, একবারে শুক্রবার ধরে নেবো তাহলে।
ঠিক আছে, তাহলে একটু টাইম নিয়ে নাও, শুক্রবার দিন একবারে ধরে এই চ্যাপ্টারটাকে পুরোপুরি টাটা বাই বাই করবো, সেট ওয়ানটা পুরোপুরি কমপ্লিট করে দেবো, এবং তোমরা এক্সাম্পল কিন্তু পুরো কমপ্লিট করে নেবে, এক্সাম্পল কমপ্লিট করবে, সেট ওয়ান কমপ্লিট করবে, যার যা ডাউট আছে সেট ওয়ানে, যারা যেটা পারোনি আজকে দেখো কিছু কিছু অঙ্ক করে দিলাম, তার সঙ্গে যদি মিল থাকে কিছু কিছু প্রবলেমের, তাহলে সেই টাইপের প্রবলেমগুলো একবার দেখে নিও, ঠিক আছে। চলো তাহলে আজকে অফ করছি, আবার শুক্রবার দিন দেখাবে, টাটা বাই বাই, ভালো থাকবে সবাই, লিভ করো।